কলকাতার কুয়াশা ঢাকা ঠান্ডা সকালে যখন কোর্টরুমের বাইরে অস্বাভাবিক ভিড় জমে উঠেছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে দেশের সবচেয়ে নির্ভীক ও আপোষহীন আইপিএস অফিসার অদিতি শর্মা আজ যে নৃশংস সিরিয়াল কিলারকে ফাঁসির সাজা দিতে যাচ্ছেন সেই অপরাধীর মুখোশের আড়ালে লুকিয়ে আছে তারই ৫ বছর ধরে গুমসুদাস নামী আদিত্যের চেহারা। এক নিমেষে সবকিছু পাল্টে গেল। যেই মুহূর্তে কালো কাপড় সরানো হলো পুরো কোর্টরুম যেন শ্বাস আটকে থেমে গেল। এই এক আবিষ্কারেই শুরু হয়ে গেল আইন আর হৃদয়ের মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ, যার অন্ধকার জাল ছড়িয়ে পড়েছিল ছায়াচক্র নামের এক গোপন সংগঠনের হাত ধরে। যা পরে ঘটল তাতে মানবতা স্তম্ভিত হয়ে গেল। ৭ সেকেন্ড পর যা ঘটে গেল তাতে মানবতা স্তম্ভিত হয়ে গিয়েছিল। কলকাতা সেই ঠান্ডা সকালে যখন কুয়াশা এখনও পুরোপুরি সরে যায়নি, তখন কোর্ট নম্বর ৭-এর বাইরে অস্বাভাবিক ভিড় জমে গিয়েছিল। কারণ আজ রায় শোনাতে যাচ্ছিলেন দেশের সবচেয়ে কঠোর এবং সৎ আইপিএস অফিসার অদিতি শর্মা। সেই অদিতি যিনি তার পুরো কেরিয়ারে কখনো কোনো অপরাধীকে ক্ষমা করেননি, যিনি আইনকেই নিজের একমাত্র ধর্ম বানিয়ে নিয়েছিলেন, এবং আজ তিনি এমন একটা কেসের রায় দিতে যাচ্ছিলেন যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এক সিরিয়াল কিলার যিনি ৬ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। প্রতিটি হত্যার পেছনে একই প্যাটার্ন ছিল, একই পদ্ধতি ছিল এবং একই রহস্য ছিল। তার মুখ সবসময় ঢাকা থাকত, কোনো পরিচয় নেই, কোনো নাম নেই, শুধু একটা কোড নেম ছিল, ছায়া। এবং আজ কোর্টে সেই ছায়াকে ফাঁসির সাজা শোনানো হতে যাচ্ছিল। অদিতি তার ইউনিফর্মে পুরো কঠোরতার সঙ্গে কোর্টরুমে প্রবেশ করলেন। তার চোখে ঠান্ডা রাগ ছিল, যেন তিনি শুধু একজন অপরাধীকে নয়, বরং নিজের ভেতরের কোনো গভীর যন্ত্রণাকে শেষ করতে এসেছিলেন। কারণ খুব কম মানুষই জানত যে অদিতির ভেতর এমন একটা ক্ষত ছিল যা বছরের পর বছর ধরে তাজা হয়েছিল। তার স্বামী আদিত্য, যিনি ৫ বছর আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন, বিনা কোনো চিহ্নে, বিনা কোনো কারণে, যেন তিনি কখনো ছিলেনই না। এবং সেই দিন থেকে অদিতি নিজের হৃদয়কে বন্ধ করে দিয়েছিলেন, শুধু আইনকেই নিজের সবকিছু বানিয়ে নিয়েছিলেন। কোর্টের কার্যক্রম শুরু হলো, উকিলদের যুক্তি শেষ হলো, এবং অবশেষে সেই মুহূর্ত এলো যখন জাজ ফাইলটা অদিতির দিকে বাড়িয়ে দিলেন। আইপিএস অদিতি শর্মা, আপনি শেষ শনাক্তকরণ ও নিশ্চিতকরণ করুন। অদিতি কোনো আবেগ ছাড়াই সেই অপরাধীর দিকে তাকালেন, যিনি হাতকড়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, যেমন সব সময় থাকত। অদিতি এগিয়ে গেলেন, তার পায়ের শব্দ পুরো কোর্টে গুঞ্জন তুলছিল। তিনি ধীরে ধীরে সেই কাপড়টা সরালেন, এবং যেই মুহূর্তে মুখটা সামনে এলো, সময় যেন থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল, শ্বাস আটকে গেল এবং তার আঙুলগুলো কাঁপতে শুরু করল। কারণ সামনে যে মুখটা ছিল সেটা কোনো অচেনা ব্যক্তির ছিল না, সেটা আদিত্য ছিল, তার নিজের স্বামী। সেই আদিত্য যাকে যিনি ৫ বছর ধরে মৃত ভেবে নিয়েছিলেন। কোর্ট রুমে নীরবতা নেমে এলো। অদিতির চোখে প্রথমবার ভয় এবং ভাঙন স্পষ্ট দেখা যাচ্ছিল। আদিত্যের চোখ খালি ছিল, যেন তিনি তাকে চিনতেও পারছিলেন না। এবং পরের মুহূর্তেই তিনি ধীরে ধীরে বললেন, ম্যাডাম, আমি জানি না আমি কে। এবং এটাই সেই মুহূর্ত ছিল যা অদিতির পুরো দুনিয়া নাড়িয়ে দিল। আইন এবং সম্পর্কের মাঝে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যার শেষ কেউ জানত না। কোর্টরুমে ছড়িয়ে থাকা নীরবতা এখনও ভাঙেনি। প্রত্যেকের দৃষ্টি অদিতি এবং সেই অপরাধীর ওপর আটকে গিয়েছিল যার মুখটা এইমাত্র সামনে এসেছিল। অদিতির কানে শুধু একটাই আওয়াজ গুঞ্জন তুলছিল, ম্যাডাম, আমি জানি না আমি কে। এটা সেই আওয়াজ ছিল যাকে তিনি কখনো নিজের হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছিলেন, সেই আওয়াজ যা তাকে প্রতিটি কষ্টে সাহস দিত। কিন্তু আজ সেই আওয়াজই তাকে ভেতর পর্যন্ত ভেঙে দিচ্ছিল। জজ রেগে বললেন, আইপিএস অদিতি শর্মা, এটা কোর্ট, এটা আপনার ব্যক্তিগত বিষয় নয়, দয়া করে আপনার ডিউটি পালন করুন। অদিতি নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি তা পড়তে দেননি। তিনি আবার আদিত্যের দিকে তাকালেন। তার মুখ একই ছিল, কিন্তু চোখ অচেনা ছিল, যেন তার আত্মা কোথাও হারিয়ে গিয়েছিল। অদিতি কাঁপা গলায় বললেন, নাম বলো। অভিযুক্ত কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার কোনো নাম নেই, লোকে আমাকে ছায়া বলে। এটা শুনেই কোর্টে হইচই পড়ে গেল। অদিতির হৃদয় যেন আবার ভেঙে গেল। সত্যিই কি আদিত্য এখন ছায়া হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে আর কোনো সত্য লুকিয়েছিল? তখন সরকারি উকিল বললেন, মাননীয় আদালত, অভিযুক্ত নিজের সব অপরাধ স্বীকার করে নিয়েছেন। এর বিরুদ্ধে সব প্রমাণ বিদ্যমান, ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে লোকেশন পর্যন্ত সবকিছু এর বিরুদ্ধে। এটা একজন বিপজ্জনক সিরিয়াল কিলার, একে ফাঁসির সাজা দেওয়াই উচিত। অদিতির মাথা দ্রুত ঘুরছিল। প্রতিটি প্রমাণ আদিত্যের বিরুদ্ধে ছিল, কিন্তু তার হৃদয় মানতে প্রস্তুত ছিল না। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, অভিযুক্তকে কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক এবং এই কেসের ফাইল আমাকে আবার তদন্তের জন্য দিন। জজ বিরক্ত হয়ে বললেন, আইপিএস অদিতি, এই কেস আগেই ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন এতে আবার তদন্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু অদিতি কঠোরভাবে বললেন, স্যার, এটা শুধু একটা কেস নয়, এতে এমন কিছু আছে যা আমাদের চোখে পড়ছে না, আমাকে ৪৮ ঘন্টা দিন। কোর্টে নীরবতা নেমে এলো। জজ কয়েক মুহূর্ত ভেবে তারপর বললেন, ঠিক আছে, আপনাকে ৪৮ ঘন্টা দেওয়া হলো,
কিন্তু যদি এই সময়ের মধ্যে আপনি কোনো নতুন প্রমাণ পেশ করতে না পারেন তাহলে সাজা তৎক্ষণাৎ কার্যকর করে দেওয়া হবে। অদিতি মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে গেলেন, কিন্তু যেই মুহূর্তে তিনি কোর্ট থেকে বাইরে এলেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করল। তিনি এক কোণে গিয়ে দাঁড়ালেন এবং নিজের সঙ্গে বললেন, আদিত্য, তুমি এমন করতে পারো না, তুমি খুনি নও। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কেউ তোমাকে ব্যবহার করছে। ঠিক তখন তার মাথায় একটা পুরনো স্মৃতি ঝলকে উঠল। 5 বছর আগের সেই রাত, যখন আদিত্য হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। সেই রাতে তিনি বলেছিলেন, অদিতি, যদি কখনো আমি তোমার সামনে আসি এবং তোমার মনে হয় যে আমি বদলে গিয়েছি, তাহলে বুঝে নিও যে আমি বদলাইনি, আমাকে বদলে দেওয়া হয়েছে। এই কথা মনে পড়তেই অদিতির শরীরে রোমাঞ্চ জেগে উঠল। এর মানে আদিত্য আগে থেকেই জানত যে তার সঙ্গে কিছু ঘটতে যাচ্ছে, এবং যদি তাই হয় তাহলে এটা শুধু একটা খুনের কেস নয়, বরং একটা বড় ষড়যন্ত্র। অদিতি তৎক্ষণাৎ তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার অভয়কে ফোন করলেন এবং বললেন, আমাকে আদিত্যের পুরনো ফাইল চাই, তার উধাও হওয়া থেকে আজ পর্যন্ত প্রতিটি ছোট ছোট তথ্য। আর মনে রেখো, এই কেস এখন শুধু আইনের নয়, এটা আমার জীবনের প্রশ্ন। ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অদিতির চোখে জলের জায়গায় আগুন জ্বলে উঠল। তিনি এখন শুধু একজন আইপিএস অফিসার ছিলেন না, তিনি একজন স্ত্রী ছিলেন, যিনি নিজের স্বামীকে বাঁচানোর জন্য যে কোনো মাত্রায় যেতে পারতেন। এবং তার কোনো ধারণাই ছিল না যে এই রাস্তা তাকে কোন অন্ধকার সত্যের সামনে নিয়ে যাবে। অদিতির হাতে ফাইল ছিল, কিন্তু হৃদয়ে ঝড় ছিল। রাতের নীরবতায় নিজের কেবিনে বসে তিনি প্রতিটি কাগজ এমনভাবে দেখছিলেন যেন সেই শব্দগুলোর পেছনে লুকিয়ে থাকা সত্য তাকে ডাকছিল। আদিত্যের উধাও হওয়ার ফাইল 5 বছর ধরে বন্ধ পড়েছিল, কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল, কারণ লেখা ছিল কোনো সূত্র পাওয়া যায়নি। কিন্তু আজ যখন সেই আদিত্যই এক সিরিয়াল কিলার হয়ে তার সামনে দাঁড়িয়েছিল, তখন এসব কিছু একটা সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারত না। অদিতি ফাইলের পাতা উল্টাতে শুরু করলেন। প্রতিটি পাতায় সেই পুরনো রিপোর্ট, সেই পুরনো কথা। কিন্তু হঠাৎ তার নজর একটা ছোট্ট ডিটেলে গিয়ে আটকে গেল। আদিত্যের ফোনের শেষ লোকেশন শহরের বাইরের একটা পুরনো গোডাউনের ছিল। এই ডিটেল আগেও ছিল, কিন্তু তখন এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। অদিতির হৃদয়ে ধড়কন বেড়ে গেল। তিনি তৎক্ষণাৎ অভয়কে ডেকে বললেন, আমরা এখনই সেই লোকেশনে যাব। রাতের অন্ধকারে যখন তাদের গাড়ি সেই নির্জন এলাকায় পৌঁছল, তখন চারদিকে শুধু নীরবতা ছিল। হাওয়াও যেন ভয়ে ধীরে চলছিল। সেই পুরনো গোডাউন এখন ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। দেওয়ালে জং ধরা চিহ্ন ছিল এবং ভেতরে গভীর অন্ধকার ছিল। অদিতি টর্চ নিয়ে ভেতরে গেলেন। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদয় আরও জোরে ধড়কছিল, যেন তিনি সত্যের আরও কাছে পৌঁছচ্ছিলেন। তখন তার নজর মাটিতে পড়ে থাকা একটা পুরনো লোহার টেবিলের ওপর গেল। সেখানে কিছু আঁচড়ের চিহ্ন ছিল, যেন কেউ জেনে শুনে কিছু লেখার চেষ্টা করেছিল। অতিথি ঝুঁকে পড়লেন এবং টর্চের আলোয় মনোযোগ দিয়ে দেখলেন। সেখানে হালকা হালকা অক্ষরে লেখা ছিল, সাহায্য করো অদিতি। এটা দেখে তার হৃদয় যেন থেমে গেল। এটা আদিত্যেরই লেখা ছিল। এর মানে তিনি এখানে ছিলেন এবং তিনি তাকে ডাকার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশ্ন ছিল তাকে এখানে কে বন্দী করেছিল। তখন অভয় চিৎকার করে বললেন, ম্যাডাম, এখানে আসুন। অদিতি দৌড়ে তার কাছে গেলেন। দেওয়ালের পিছনে একটা লুকানো দরজা ছিল। দরজাটা আধা ভাঙা ছিল, যেন কেউ তাড়াহুড়ো করে বন্ধ করেছিল। অদিতি দরজা খুলে ভেতরে গেলেন। ভেতরের দৃশ্য দেখে তার শ্বাস থেমে গেল। সেখানে অনেক ইঞ্জেকশন পড়েছিল, কিছু মেডিকেল ইকুইপমেন্ট ছিল এবং একটা চেয়ার ছিল যার উপর শিকল বাঁধা ছিল, যেন কাউকে এখানে বেঁধে রাখা হয়েছিল। অদিতির মাথায় একটাই কথা গুঞ্জন তুলতে শুরু করল, আদিত্যকে এখানে রাখা হয়েছিল, তার সঙ্গে কিছু করা হয়েছিল। তখন তার নজর একটা ফাইলের উপর পড়ল, যেটা ধুলোয় লুকিয়েছিল। তিনি সেটা তুলে খুলে দেখলেন। তাতে কিছু ছবি ছিল। সেই ছবিগুলোতে আদিত্য ছিলেন, কিন্তু তিনি স্বাভাবিক দেখাচ্ছিলেন না। তার চোখ খালি ছিল, তার মুখে অদ্ভুত একটা ভাব ছিল, যেন তিনি নিজের হুঁশে ছিলেন না। এবং একটা ছবিতে কোনো লোক তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। শুধু তার আঙুলে একটা বিশেষ ধরনের আংটি দেখা যাচ্ছিল, যার উপর একটা অদ্ভুত চিহ্ন বানানো ছিল। অদিতি সেই আংটিটা মনোযোগ দিয়ে দেখলেন এবং হঠাৎ তার মাথায় একটা নাম গুঞ্জন তুলল। এই চিহ্নটা তিনি আগেও কোথাও দেখেছিলেন, এবং যেই মুহূর্তে তার মনে পড়ল, তার মুখ কঠিন হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, এটা কোনো সাধারণ কেস নয়, এটা একটা পুরো নেটওয়ার্ক, এবং আদিত্য শুধু একটা প্যাঁচা। অভয় ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি কি বলছেন? অদিতি গভীর শ্বাস নিয়ে বললেন, অভয়, আমাদের খুব বড় বড় লোকদের সঙ্গে লড়াই করতে হবে, কারণ এই চিহ্নটা এমন একটা সিক্রেট অর্গানাইজেশনের যার নাম শুনলেই লোকে ভয় পেয়ে যায়। এবং যদি আমার সন্দেহ সঠিক হয়, তাহলে আদিত্যকে শুধু ব্যবহার করা হয়েছে এবং আসল খেলোয়াড় এখনও বাইরে আছে। এটা বলতে বলতে অদিতির চোখে এখন ভয় ছিল না, বরং একটা বিপজ্জনক সংকল্প ছিল। এখন এটা শুধু একটা কেস ছিল না, এটা সত্য এবং মিথ্যার মাঝে একটা যুদ্ধ ছিল, এবং অদিতি যে কোনো অবস্থায় এই যুদ্ধ জিততে যাচ্ছিলেন, চাই সেই জন্য তাকে নিজের জীবনই বাজি রাখতে হয় কেন। অদিতির হাতে সেই ফাইল ছিল এবং মাথায় ঝড় ছিল। গোডাউন থেকে বেরোনোর সময় তার চাল আগের চেয়ে অনেক দ্রুত ছিল, যেন এখন প্রতি সেকেন্ডের দাম তিনি বুঝে গিয়েছিলেন। গাড়িতে বসতেই তিনি আরেকবার সেই আংটিওয়ালা চিহ্নটা দেখলেন,
এবং তার চোখে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। এটা কোনো সাধারণ অপরাধ ছিল না, এটা কোনো একা মানুষের খেলা ছিল না। এটা এমন একটা জাল ছিল যাতে কত জীবন আটকে গিয়েছিল, এবং আদিত্য তাদের মধ্যে একজন ছিলেন। পুরো রাস্তায় অদিতি চুপ ছিলেন, কিন্তু তার মাথা অবিরাম কাজ করছিল। প্রতিটি সূত্র জোড়া দেওয়ার চেষ্টা করছিল, প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজছিল। শেষ পর্যন্ত তারা কারা ছিল যারা 5 বছর আগে আদিত্যকে অপহরণ করেছিল? কেন তাকে জীবিত রাখা হয়েছিল? এবং তারপর তাকে এক সিরিয়াল কিলারে কেন বদলে দেওয়া হয়েছিল? যেই মুহূর্তে তিনি অফিসে পৌঁছলেন, তিনি সময় নষ্ট না করে নিজের সিস্টেম অন করলেন এবং সেই চিহ্নটা স্ক্যান করে ডেটাবেসে ঢুকিয়ে দিলেন। কয়েক সেকেন্ডের নীরবতার পর স্ক্রিনে যে নাম সামনে এলো তা দেখে তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই নাম ছিল ছায়াচক্র। এমন একটা সিক্রেট অর্গানাইজেশন যার কোনো আনুষ্ঠানিক রেকর্ড ছিল না, কিন্তু আন্ডারওয়ার্ল্ড এবং ইন্টেলিজেন্স ফাইলে তার উল্লেখ অনেকবার হয়েছিল। এই সংগঠন সরাসরি অপরাধ করত না, বরং মানুষকে ব্যবহার করত, তাদের নিজের মতো করে গড়ে তুলত এবং তারপর তাদের প্যাঁচার মতো ব্যবহার করত। এবং সবচেয়ে বিপজ্জনক কথা ছিল যে এই সংগঠনের সূত্র দেশের অনেক বড় এবং ক্ষমতাশালী লোকের সঙ্গে জড়িত ছিল। অদিতি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং গভীর শ্বাস নিলেন। এর মানে স্পষ্ট ছিল, আদিত্যকে জেনে শুনে বেছে নেওয়া হয়েছিল, তাকে ভেঙে ফেলা হয়েছিল এবং তারপর তাকে একটা অস্ত্র বানিয়ে দেওয়া হয়েছিল। তখন অভয় ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, এখন কি করবেন? অদিতি চোখ খুললেন এবং তার গলায় আগের চেয়ে বেশি ঠান্ডা ভাব ছিল। এখন আমরা তাদের নিয়মে খেলব না, এখন তাদের আমাদের নিয়মে খেলতে হবে। সবার আগে আমাদের জানতে হবে এই সংগঠনের লিডার কে, সেই এই পুরো গল্পের চাবিকাঠি। ঠিক তখন অদিতির ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। তিনি কল রিসিভ করলেন, কিন্তু কয়েক সেকেন্ড অন্য দিক থেকে কোনো আওয়াজ এলো না। তারপর একটা ভারী এবং ঠান্ডা আওয়াজ এলো। আইপিএস অদিতি, খুব গভীরে নামছ তুমি। এই রাস্তা তোমাকে কোথাও যেতে দেবে না। অদিতি ভয় না পেয়ে জবাব দিলেন, তুমি কে? অন্য দিক থেকে হালকা হাসি শোনা গেল। আমরা তারা যাদের ছায়া থেকেও লোকে ভয় পায়, এবং তোমার স্বামী তো, সে তো শুধু আমাদের একটা ছোট্ট রচনা। এটা শুনতেই অদিতির মুঠো শক্ত হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন। তিনি বললেন, যদি তোমরা এতই ক্ষমতাশালী হও, তাহলে সামনে আসছ না কেন? সেই আওয়াজ বলল, কারণ খেলা সবসময় পর্দার আড়াল থেকে খেলা হয়। এবং হ্যাঁ, তোমার কাছে মাত্র 24 ঘন্টা বাকি। যদি তুমি এই কেস এখানেই বন্ধ না করো, তাহলে পরের লাশ তোমার কোনো আপনজনের হবে। কল কেটে গেল। কয়েক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে এলো। অভয় ঘাবড়ে গিয়েছিল, কিন্তু অদিতির মুখে একটা আলাদা কঠোরতা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, তারা ভুল করে ফেলেছে। এখন এটা শুধু একটা কেস থাকেনি, এখন এটা আমার লড়াই। সেই রাতেই অদিতি জেলে পৌঁছালেন, যেখানে আদিত্যকে রাখা হয়েছিল। তিনি ধীরে ধীরে তার সেলের কাছে পৌঁছালেন। আদিত্য মাটিতে বসেছিলেন, তার চোখ খালি ছিল। কিন্তু যেই মুহূর্তে তিনি অদিতিকে দেখলেন, এক মুহূর্তের জন্য তার চোখে হালকা একটা ঝিলিক এলো এবং তারপর মিলিয়ে গেল। অদিতি তার সামনে বসে পড়লেন এবং নিচু গলায় বললেন, আদিত্য, আমি অদিতি। কিন্তু আদিত্য মাথা নিচু করে নিলেন এবং বললেন, আমি তো বলেছি ম্যাডাম, আমি কাউকে চিনি না। অদিতির চোখে জল এসে গেল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানি তুমি মিথ্যে বলছ না, তোমার সত্যিই মনে নেই, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দেব, যা কিছু হোক না কেন। তখন হঠাৎ আদিত্যের মুখ বদলে গেল। তিনি মাথা তুললেন এবং তার চোখে একটা অদ্ভুত ঝিলিক এলো। তিনি ধীরে ধীরে বললেন, পালিয়ে যাও অদিতি, এই খেলা তোমার সাধ্যের বাইরে, ওরা তোমাকেও শেষ করে দেবে। এটা শুনতেই অদিতি চমকে উঠলেন। এটা আদিত্য ছিলেন না, এটা কেউ অন্য, যিনি তার ভেতর থেকে বলছিলেন। পরের মুহূর্তেই আদিত্য আবার স্বাভাবিক হয়ে গেলেন এবং বললেন, ম্যাডাম, প্লিজ আমাকে মারবেন না, আমার কিছু মনে নেই। অদিতি বুঝে গিয়েছিলেন যে আদিত্যের মাথার সঙ্গে খেলা হয়েছে। তার ভেতর দুটো আলাদা ব্যক্তিত্ব তৈরি করে দেওয়া হয়েছে, একটা যিনি তার আসল আদিত্য এবং আরেকটা যিনি এই সংগঠনের তৈরি করা ছায়া। এবং এটাই এই খেলার সবচেয়ে বিপজ্জনক অংশ ছিল। যদি তিনি তাড়াতাড়ি কিছু না করেন, তাহলে আদিত্য চিরকালের জন্য হারিয়ে যাবেন। জেল থেকে বেরোনোর সময় অদিতির পদক্ষেপ ভারী ছিল, কিন্তু তার সংকল্প আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি তোমাকে বাঁচাবো আদিত্য, চাই পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে হয় কেন। ঠিক তখন তার ফোনে একটা মেসেজ এলো।
একটা ছবি ছিল যাতে অভয় বাঁধা ছিলেন এবং তার কপালে বন্দুক তাক করা ছিল। নিচে লেখা ছিল টাইম স্টার্টস নাও। অদিতির চোখে রাগ আগুন হয়ে জ্বলে উঠল। খেলা এখন আরও বিপজ্জনক হয়ে গিয়েছিল। এখন এটা শুধু আদিত্যকে বাঁচানোর কথা ছিল না, বরং প্রত্যেক সেই মানুষকে বাঁচানোর কথা ছিল যিনি এই কালো জালে আটকে গিয়েছিলেন। এবং অদিতি এখন যে কোনো মূল্যে পিছিয়ে যাওয়ার ছিলেন না। অদিতির হাতে ফোন ছিল এবং স্ক্রিনে সেই ছবিটা জমে গিয়েছিল, যাতে অভয় চেয়ারে বাঁধা ছিলেন এবং তার কপালে বন্দুক তাক করা ছিল। সেই একটা ছবি যেন তার ভেতরের প্রতিটি অনুভূতিকে একসঙ্গে জাগিয়ে দিয়েছিল, রাগও, ভয়ও এবং একটা অদ্ভুত সংকল্পও। কিন্তু এবার বিষয়টা শুধু আদিত্যের ছিল না, এখন এটা তার নিজের লোকদের জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তিনি গভীর শ্বাস নিলেন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, কারণ তিনি জানতেন যে যদি তিনি একটা ভুল পদক্ষেপও নেন তাহলে অভয়ের জীবন চলে যেতে পারে। তিনি তৎক্ষণাৎ নিজের টেকনিক্যাল টিমকে অ্যাক্টিভ করলেন এবং সেই নম্বরটা ট্রেস করার আদেশ দিলেন যেখান থেকে মেসেজ এসেছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো। নম্বরটা ভার্চুয়াল ছিল এবং লোকেশন প্রতি সেকেন্ডে বদলাচ্ছিল, অর্থাৎ সামনের লোক প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে তুলছিল। অদিতি তৎক্ষণাৎ নিজের মাথা অন্যদিকে লাগালেন। তিনি ছবিটা মনোযোগ দিয়ে দেখলেন, প্রতিটি ছোট ছোট ডিটেইল লক্ষ্য করলেন। পেছনের দেওয়ালে হালকা নীল রং ছিল এবং এক কোণে ভাঙা জানালা দিয়ে হলুদ আলো ভেতরে আসছিল। এবং মাটিতে একটা বিশেষ ধরনের কালো ধুলোর মতো পদার্থ পড়েছিল। অদিতি তৎক্ষণাৎ সেই ধুলোর পরিচয় করলেন। এটা কয়লার ফ্যাক্টরিতে পাওয়া যায় এমন পাউডার ছিল। তিনি তৎক্ষণাৎ শহরের সব পুরনো এবং বন্ধ পড়ে থাকা কয়লা গোডাউনের লিস্ট বের করলেন। মোট 7টা লোকেশন সামনে এলো। এখন তার কাছে সময় খুব কম ছিল এবং বিপদ খুব বড় ছিল। তিনি দেরি না করে নিজেই সব লোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। টিমকে সঙ্গে নেওয়ার মানে ছিল সময় নষ্ট করা এবং সামনের লোককে সতর্ক করা। তিনি একাই বেরিয়ে পড়লেন। রাত আরও গভীর হয়ে গিয়েছিল এবং শহরের বাইরের রাস্তাগুলো প্রায় খালি ছিল। প্রথম লোকেশনে পৌঁছে দেখলেন সেখানে শুধু নীরবতা ছিল। দ্বিতীয়টাতেও কিছু পাওয়া গেল না। তৃতীয় এবং চতুর্থটাতেও হতাশাই হাতে এলো। কিন্তু যেই মুহূর্তে তিনি পঞ্চম লোকেশনে পৌঁছালেন, তার হৃদয় হঠাৎ জোরে ধড়কতে শুরু করল। এই জায়গাটা পুরোপুরি সেই ছবির মতোই ছিল যেমনটা ছবিতে দেখা যাচ্ছিল। ভাঙা জানালা, নীল দেওয়াল এবং মাটিতে সেই কালো পাউডার। অদিতি নিজের গান বের করলেন এবং ধীরে ধীরে ভেতরে এগোলেন। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বিপদ বাড়ছিল, কিন্তু তিনি থামলেন না। যেই মুহূর্তে তিনি ভেতরে পৌঁছালেন, তার কানে হালকা একটা আওয়াজ শোনা গেল, যেন কেউ কাতরাচ্ছিল। তিনি সেই আওয়াজের দিকে এগোলেন এবং পরের মুহূর্তেই তার হৃদয় জোরে ধড়কে উঠল। সামনে অভয় বাধা ছিলেন। তার মুখ আহত ছিল, কিন্তু তিনি জীবিত ছিলেন। অদিতি তৎক্ষণাৎ তার দিকে দৌড়ালেন, কিন্তু যেই মুহূর্তে তিনি তার কাছে পৌঁছালেন, হঠাৎ চারদিক থেকে লাইট জ্বলে উঠল এবং অন্ধকারে লুকিয়ে থাকা অনেক লোক সামনে এসে গেল। সবার হাতে বন্দুক ছিল। অদিতি বুঝে গিয়েছিলেন যে তিনি জালে পড়ে গিয়েছিলেন। তখন সামনে থেকে সেই ভারী আওয়াজ গঞ্জন তুলল, স্বাগতম আইপিএস অদিতি শর্মা, আমরা জানতাম তুমি আসবে। অদিতি ভয় না পেয়ে জবাব দিলেন, অভয়কে ছেড়ে দাও, এই লড়াই তুমি এবং আমার মাঝে। সেই আওয়াজ হাসতে হাসতে বলল, না অদিতি, এই খেলা তোমার চেয়ে অনেক বড়। তুমি শুধু একটা পেঁচা ছিলে যেমন তোমার স্বামী ছিল। এটা শুনতেই অদিতির রাগ আরও বেড়ে গেল। তিনি বললেন, যদি তোমরা এতই ক্ষমতাশালী হও তাহলে সামনে এসো, লুকিয়ে কেন খেলছ? তখন ভিড়ের মাঝ থেকে একজন লোক সামনে এগিয়ে এলো। তিনি কালো কোট পরেছিলেন এবং তার আঙুলে সেই আংটি ছিল। সেই চিহ্ন অদিতির চোখ শুরু হয়ে গেল। অবশেষে তিনি সামনে ছিলেন। সেই লোক হাসতে হাসতে বললেন, আমার নাম আরবাজ মালিক এবং আমি ছায়াচক্রের মাথা। এটা শুনতেই অদিতির গান তার দিকে তাক করে দিলেন, কিন্তু পরের মুহূর্তেই তার মাথার পেছনে থেকে বন্দুক তাক করে দেওয়া হলো। আরবাজ হাসতে হাসতে বললেন, এত তাড়াহুড়ো ভালো হয় না অদিতি, এখনও খেলা শুরু হয়েছে। তিনি ইশারা করলেন এবং তার লোকেরা অভয়ের মাথায় বন্দুক আরও চেপে ধরল। অদিতি গান নামিয়ে দিলেন। তিনি বললেন, তুমি চাও কি? আরবাজ ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে ঘুরতে বললেন, আমি চাই তুমি এই কেস এখানেই শেষ করে দাও। কোর্টে গিয়ে বলো যে অভিযুক্তই আসল কিলার এবং তাকে ফাঁসি দেওয়া হোক, এবং বদলে আমরা তোমার বন্ধুর জীবন বাঁচিয়ে দেব। অদিতি কয়েক সেকেন্ড চুপ ছিলেন। তার সামনে দুটো রাস্তা ছিল, একদিকে আইন ছিল এবং অন্যদিকে তার নিজের মানুষ। কিন্তু তিনি জানতেন যে যদি তিনি মাথা নিচু করে এই কেস বন্ধ করে দেন, তাহলে শুধু আদিত্য নয় বরং কতজন লোক এই জালে আটকে যাবে। তিনি ধীরে ধীরে বললেন, যদি আমি মানা করে দিই তাহলে? আরবাজ হেসে বললেন, তাহলে তুমি তোমার বন্ধুকে শেষবার দেখছ। এটা শুনতেই অভয় চিৎকার করে বললেন, ম্যাডাম মেনে নেবেন না, এই লোকেরা কখনো থামবে না। অতিথির চোখে জল এসে গেল, কিন্তু তিনি তা পড়তে দেননি। তিনি নিজের দৃষ্টি আরবাজের চোখে ঢুকিয়ে দিয়ে বললেন, খেলা তুমি শুরু করেছ, কিন্তু শেষ আমি করব। পরের মুহূর্তেই তিনি দ্রুত একটা চাল চাললেন। তিনি নিজের বেল্ট থেকে স্মোক গ্র্যানেড মাটিতে ফেলে দিলেন। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। গুলির আওয়াজ গুঞ্জন তুলতে শুরু করল। হইচই পড়ে গেল। সেই সুযোগের সদ্ব্যবহার করে অদিতি অভয়কে খুলে দিলেন এবং তাকে টেনে বাইরের দিকে দৌড়ালেন। পেছন থেকে গুলি চলছিল,
কিন্তু তিনি থামলেন না। কোনো মতে দুজন বাইরে পৌঁছালেন এবং গাড়িতে উঠে সেখান থেকে চলে গেলেন। কিছুটা দূরে গিয়ে তিনি গাড়ি থামালেন। অভয় তখনও হাঁপাচ্ছিলেন। তিনি বললেন, ম্যাডাম, এই লোকেরা খুব বিপজ্জনক। আমরা একা এদের সঙ্গে লড়তে পারব না। অদিতি কঠোর গলায় বললেন, আমরা একা নই, আমাদের সঙ্গে সত্য আছে এবং সত্য সবসময় জেতে। কিন্তু ভেতরে ভেতরে তিনি জানতেন যে এই লড়াইটা এত সহজ হবে না। এখন তার কাছে সময়ও কম ছিল এবং শত্রুও খুব বড় ছিল। এবং সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি ছিল, তিনি কি আদিত্যকে বাঁচাতে পারবেন, নাকি তাকে নিজের হাতেই ফাঁসি দিতে হবে? রাত আরও গভীর হয়ে গিয়েছিল এবং আসন্ন ভোর একটা এমন সিদ্ধান্ত নিয়ে আসতে যাচ্ছিল যা অনেক জীবন চিরকালের জন্য বদলে দেবে। রাতের সেই ভয়ঙ্কর ঘটনাক্রমের পর যখন অদিতি এবং অভয় কোনো মতে সেখান থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছালেন, তখন বাইরে সবকিছু শান্ত ছিল, কিন্তু অদিতির ভেতর ঝড় চলছিল। গাড়ি একটা নির্জন রাস্তার ধারে থেমেছিল এবং দূরে কোথাও কুকুরের ডাকের আওয়াজ আসছিল। কিন্তু সেই নীরবতার মাঝেও অদিতির কানে শুধু একটাই কথা গুঞ্জন তুলছিল, আরবাজ মালিকের আওয়াজ এবং তার দেওয়া আল্টিমেটাম, ২৪ ঘণ্টা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আইনের পক্ষে থাকবেন নাকি নিজের স্বামী এবং নিজের লোকদের বাঁচাবেন। কিন্তু এবার বিষয়টা শুধু অনুভূতির ছিল না, বরং সত্যকে সামনে আনার ছিল। অভয় ধীরে ধীরে বললেন, ম্যাডাম, এখন কি প্ল্যান? অদিতি কিছুক্ষণ চুপ ছিলেন। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, এখন আমরা সোজা তাদের মাথায় আঘাত করব। যদি আদিত্যকে তারা তৈরি করেছে, তাহলে সেই আদিত্যের মাধ্যমেই আমরা তাদের শেষ করব। অভয় বুঝতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, মানে? অদিতি বললেন, মানে এই যে আমাদের আদিত্যের স্মৃতি ফিরিয়ে আনতে হবে, সেটাই আমাদের সবচেয়ে বড় চাবিকাঠি। সেটাই এই পুরো খেলার রহস্য খুলে দিতে পারে। পরের মুহূর্তেই দুজন সোজা একটা গোপন সরকারি নিউরো রিসার্চ সেন্টারে পৌঁছালেন, যেখানে দেশের কিছু সবচেয়ে সেরা সাইকোলজিস্ট এবং নিউরো এক্সপার্ট কাজ করতেন। সেখানে ডক্টর সোনালী দাস ছিলেন, যিনি মাথা এবং মেমোরির বিষয়ে এক্সপার্ট বলে পরিচিত ছিলেন। অদিতি তাদের পুরো গল্প বললেন, প্রতিটি কথা, প্রতিটি সন্দেহ, প্রতিটি ভয়। ডক্টর সোনালী কিছুক্ষণ চুপ ছিলেন। তারপর তিনি বললেন, যদি আপনার স্বামীর সঙ্গে যা হয়েছে, যা আপনি বলছেন, তাহলে তার মাথায় জোর করে নতুন পরিচয় ঢোকানো হয়েছে এবং পুরনো স্মৃতিগুলো চেপে দেওয়া হয়েছে। এটা একটা বিপজ্জনক প্রক্রিয়া, যাতে মানুষের আসল পরিচয় প্রায় শেষ হয়ে যায়। কিন্তু একটা উপায় আছে, যার মাধ্যমে আমরা তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। অদিতির চোখে আশার একটা আলো জ্বলে উঠল। তিনি তৎক্ষণাৎ বললেন, যা কিছু করতে হয় করুন, আমি আদিত্যকে ফিরে চাই। সেই রাতেই আদিত্যকে গোপনে সেই সেন্টারে নিয়ে আসা হলো। তাকে একটা বিশেষ ঘরে রাখা হলো, যেখানে চারদিকে স্ক্রিন লাগানো ছিল। ডক্টর সোনালী বললেন, আমাদের তার পুরনো স্মৃতিগুলোকে ট্রিগার করতে হবে, এমন জিনিস দেখাতে হবে যা তার হৃদয়ের সঙ্গে জড়িত। তাহলেই তার আসল ব্যক্তিত্ব জেগে উঠতে পারে। অদিতি নিজের সামনে এসে এই দায়িত্ব নিলেন। তিনি স্ক্রিনে তাদের বিয়ের ছবিগুলো দেখালেন, পুরনো ভিডিও চালালেন, তাদের হাসি, তাদের মুহূর্ত, তাদের ভালোবাসা। আদিত্য চেয়ারে বসে সব দেখছিলেন, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না, যেন তিনি কারো অন্য জীবন দেখছিলেন। অদিতির হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি হার মানলেন না। তিনি তার সামনে গিয়ে ধীরে ধীরে বললেন, আদিত্য, মনে আছে যখন তুমি আমাকে বলেছিলে যে যা কিছু হোক না কেন তুমি সবসময় আমার সঙ্গে থাকবে? মনে আছে সেই রাত যখন আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে হাসছিলাম? মনে আছে সেই প্রতিশ্রুতি? তার গলা কাঁপছিল, কিন্তু তাতে এমন একটা সত্য ছিল যা সোজা হৃদয় পর্যন্ত যাচ্ছিল। কয়েক সেকেন্ড কিচ্ছু হয়নি, তারপর হঠাৎ আদিত্যের মুখে হালকা একটা হলচল হলো, তার চোখে একটা অদ্ভুত ঝিলিক এলো এবং তিনি মাথা চেপে ধরলেন, যেন তার ভেতর কিছু ভেঙে যাচ্ছিল। ডক্টর সোনালী চিৎকার করে বললেন, এটা কাজ করছে, চালিয়ে যান। অদিতি আরও স্মৃতি শোনালেন, প্রতিটি সেই মুহূর্ত যা তারা একসঙ্গে কাটিয়েছিলেন। এবং তারপর হঠাৎ আদিত্য জোরে চিৎকার করে চেয়ার থেকে উঠে পড়ে গেলেন। তার শ্বাস দ্রুত হয়ে গেল এবং তিনি কাঁপতে শুরু করলেন। তার চোখ থেকে জল বেরোতে শুরু করল। তিনি নিচু গলায় বললেন, অদিতি। এই নাম শুনতেই অদিতির চোখ থেকে জল বেরিয়ে পড়ল। তিনি দৌড়ে তার কাছে গিয়ে তার হাত ধরে নিলেন। তিনি বললেন, আদিত্য, আমি এখানে আছি, আমি তোমার পাশে আছি। আদিত্য তার দিকে তাকালেন এবং তার চোখে প্রথমবার পরিচয় ছিল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ আবার বদলে গেল। তার চোখ ঠান্ডা হয়ে গেল এবং তিনি জোরে অদিতিকে ধাক্কা দিয়ে বললেন, পালিয়ে যাও, ওরা আমাদের দেখছে, ওরা আমাদের শেষ করে দেবে। তখন ঘরের লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। অ্যালার্ম বাজতে শুরু করল। সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল। স্ক্রিনে আরবাজের মুখ এসে গেল। তিনি হাসতে হাসতে বললেন, খুব ভালো খেলছো আদিতি, কিন্তু তুমি ভুলে গিয়েছ যে এই খেলা আমার এলাকায় হচ্ছে। পরের মুহূর্তেই সেন্টারের ভেতর বিস্ফোরণের আওয়াজ গুঞ্জন তুলল। চারদিকে হইচই পড়ে গেল। লোকেরা দৌড়াতে শুরু করল। অভয় চিৎকার করে বললেন, ম্যাডাম, আমাদের এখান থেকে বেরোতে হবে। অদিতি আদিত্যের হাত ধরলেন, কিন্তু তিনি ছুটে পালাতে শুরু করলেন, যেন তার ভেতরের ছায়া আবার জেগে উঠেছিল। তিনি চিৎকার করছিলেন, না, আমাকে ধরবেন না, আমাকে যেতে হবে। অদিতি তার পেছনে দৌড়ালেন,
কিন্তু তখন আর একটা বিস্ফোরণ হল এবং তাদের মাঝে আগুনের দেওয়াল খাড়া হয়ে গেল। আদিত্য সেই পারে ছিলেন এবং অদিতি এই পারে। তাদের চোখ মিলল, একদিকে ভালোবাসা ছিল, অন্যদিকে অন্ধকার, এবং পরের মুহূর্তেই আদিত্য ধোঁয়ায় উধাও হয়ে গেলেন। অদিতি সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ছিল, কিন্তু এবার তাতে ভয় ছিল না, শুধু রাগ ছিল। তিনি দাঁত কিরমির করে বললেন, এবার অনেক হয়েছে, এবার আমি তোমাকে শেষ করে ছাড়ব আর বাজ, চাই সেই জন্য আমাকে নিজের জীবনই দিতে হয় কেন। বাইরে রাত শেষ হতে যাচ্ছিল এবং সূর্য উঠতে যাচ্ছিল, কিন্তু এই গল্পের অন্ধকার এখনও আরও গভীর হতে যাচ্ছিল, কারণ এখন খেলা নিজের শেষ এবং সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সকালের প্রথম কিরণগুলো এখনও পুরোপুরি ছড়ায়নি যে অদিতির চোখে ঘুমের নামগন্ধ ছিল না। পুরো রাত আগুন বিস্ফোরণ এবং আদিত্যের উধাও হবার স্মৃতি তার মাথায় ঘুরছিল, কিন্তু এখন তার ভেতর ভয় ছিল না। এখন তার ভেতর শুধু একটাই জিনিস ছিল, শেষ করে দেওয়া এই পুরো খেলাকে, এই পুরো কালো জালকে, এবং সেই লোকটাকে যিনি তার জীবন নষ্ট করে দিয়েছিলেন। আরবাজ মালিক নিজের কেবিনের টেবিলে হাত মেরে বললেন, এবার এই খেলা শেষ হবে। অভয় তার সামনে দাঁড়িয়েছিলেন, আহত হওয়ার সত্ত্বেও তার চোখেও সেই জেদ ছিল। তিনি বললেন, ম্যাডাম, আমাদের এখন সোজা আঘাত করতে হবে। কিন্তু কিভাবে? আমাদের তো তাদের লোকেশনও জানা নেই। অদিতি কয়েক সেকেন্ড চুপ ছিলেন, তারপর তিনি বললেন, আমাদের লোকেশন লাগবে না, আমাদের শুধু আদিত্য লাগবে, সেই আমাদের তাদের কাছে নিয়ে যাবে। অভয় চমকে উঠে জিজ্ঞেস করলেন, কিন্তু আদিত্য তো উধাও হয়ে গিয়েছেন। অদিতি হালকা হাসির সঙ্গে বললেন, না, তিনি উধাও হননি, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার মালিকের কাছে, এবং যদি আমার অনুমান সঠিক হয় তাহলে তিনি এখন তাদের সবচেয়ে বড় মিশনের জন্য ব্যবহার হতে যাচ্ছেন। ঠিক তখন অদিতি একটা ইনপুট পেলেন। ইন্টেলিজেন্স থেকে খবর এলো যে শহরের মাঝখানে হতে যাওয়া একটা বড় পলিটিক্যাল ইভেন্টে বিপদ আছে। সেখানে দেশের অনেক বড় নেতা আসতে যাচ্ছিলেন। অদিতির চোখ শুরু হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ বুঝা গেলেন এটাই তাদের পরবর্তী টার্গেট এবং আদিত্য এই হামলার অংশ হবেন। তিনি তৎক্ষণাৎ টিমকে অ্যাক্টিভ করলেন এবং নিজে সেখানে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। কয়েক ঘন্টার মধ্যে তিনি সেই ইভেন্টের জায়গায় ছিলেন। চারদিকে নিরাপত্তা কড়া ছিল, কিন্তু বিপদ তার চেয়েও বড় ছিল। অদিতির নজর প্রতিটি মুখের ওপর ছিল, প্রতিটি নড়াচড়ার ওপর ছিল। তখন হঠাৎ তার নজর একজন লোকের উপর গিয়ে আটকে গেল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ, কিন্তু তার চাল, তার চোখ, সেটা আদিত্য ছিলেন। অদিতির হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি ধীরে ধীরে তার নাম নিলেন, কিন্তু তিনি শুনতে পেলেন না। আদিত্যের হাতে একটা ব্যাগ ছিল এবং অদিতি বুঝে গিয়েছিলেন সেই ব্যাগে কি থাকতে পারে। তিনি তৎক্ষণাৎ অভয়কে ইশারা করলেন এবং ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলেন। কিন্তু তখন আদিত্য মাথা তুললেন এবং তাদের চোখ মিলল। সেই এক মুহূর্তে যেন সময় থেমে গেল। আদিত্যের চোখে দুটো আলাদা অনুভূতি ছিল, একটা যিনি তাকে চিনতে পারছিলেন, আর একটা যিনি তাকে মেরে ফেলতে চাইছিলেন। অদিতি ধীরে ধীরে বললেন, আদিত্য, এটা তুমি ন, তুমি এটা করতে পারো না। কিন্তু তখন আদিত্যের মুখ বদলে গেল, তার চোখ ঠান্ডা হয়ে গেল এবং তিনি ব্যাগটা শক্ত করে ধরে নিলেন, যেন তাকে কোনো আদেশ পাওয়া হয়ে গিয়েছিল। ঠিক তখন ভিড়ে হইচই পড়ে গেল এবং কয়েকজন লোক হঠাৎ অস্ত্র বের করে হামলা করতে শুরু করল। চারদিকে হইচই পড়ে গেল। গুলির আওয়াজ গুঞ্জন তুলতে শুরু করল, লোকেরা দৌড়াতে শুরু করল, এবং এই হইচইয়ের মাঝে আদিত্য ধীরে ধীরে সেই স্টেজের দিকে এগোতে লাগলেন যেখানে সব নেতা উপস্থিত ছিলেন। অদিতি দেরি না করে তার দিকে দৌড়ালেন। তিনি চিৎকার করে বললেন, আদিত্য, থেমে যাও। কিন্তু তিনি থামলেন না। তার চাল আরও দ্রুত হয়ে গেল। অদিতি তার সামনে এসে দাঁড়ালেন। তিনি তার চোখে তাকিয়ে বললেন, যদি তোমাকে এটা করতেই হয় তাহলে আগে আমাকে মারতে হবে। আদিত্য থেমে গেলেন। তার চোখ কাঁপতে শুরু করল। তার হাত কাঁপছিল, যেন তার ভেতর দুটো শক্তি লড়ছিল, একটা যিনি তাকে এগিয়ে যেতে বলছিলেন এবং অন্যটা যিনি তাকে থামাচ্ছিলেন। অদিতি ধীরে ধীরে তার হাত ধরে নিলেন এবং বললেন, তুমি আমার আদিত্য, তুমি খুনি নও, তুমি কারো প্যাঁচা নও। মনে করো তুমি কে, মনে করো আমাদের ভালোবাসা। তার গলায় এতটা সত্য ছিল যে আদিত্যের চোখ থেকে জল বেরিয়ে পড়ল। তিনি মাথা চেপে ধরলেন এবং জোরে চিৎকার করে বললেন, না, আমি এটা করতে পারি না। কিন্তু তখন তার কানে একটা ইয়ারপিস থেকে আওয়াজ এলো, শেষ করে দাও, এটা আদেশ। পরের মুহূর্তেই আদিত্যের মুখ আবার বদলে গেল। তিনি অদিতিকে ধাক্কা দিয়ে ব্যাগ খুলতে শুরু করলেন। অদিতি বুঝে গিয়েছিলেন যে এখন আর এক সেকেন্ডও বাকি নেই। তিনি তৎক্ষণাৎ নিজের গান বের করলেন, কিন্তু তার হাত কাঁপছিল। তিনি কি নিজের স্বামীর ওপর গুলি চালাতে পারবেন? তিনি কি আইন এবং ভালোবাসার মাঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? তখন অভয় পেছন থেকে চিৎকার করে বললেন, ম্যাডাম, তাড়াতাড়ি করুন। অদিতির চোখে জল এসে গেল, কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজের হৃদয়কে পাথর বানিয়ে নিলেন। তিনি ট্রিগার চেপে দিলেন, গুলি ছুড়ল এবং সময় যেন থেমে গেল।
আদিত্যের হাত থেকে ব্যাগ পড়ে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। চারদিকে নীরবতা নেমে এলো। হামলা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু অদিতির দুনিয়া সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। তিনি দৌড়ে আদিত্যের কাছে গেলেন, তার মাথা নিজের কোলে রাখলেন। তার চোখ থেকে জল অবিরাম বয়ে যাচ্ছিল। আদিত্য ধীরে ধীরে চোখ খুললেন এবং দুর্বল গলায় বললেন, অদিতি, তুমি সঠিক করেছ। আমি তোমার আদিত্য ফিরে এসেছি। এটা বলতেই তার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। অদিতির চিৎকার পুরো মাঠে গুঞ্জন তুলল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, কারণ আসল খেলোয়াড় এখনও জীবিত ছিল এবং এখন অদিতির কাছে হারানোর জন্য আর কিছুই বাকি ছিল না। মাঠে ছড়িয়ে থাকা নীরবতা এখনও ভাঙেনি। চারদিকে পুলিশ ছিল, অ্যাম্বুলেন্স ছিল, লোক ছিল, কিন্তু অদিতির দুনিয়া যেন সেখানেই থেমে গিয়েছিল যেখানে আদিত্য শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। তার মাথা এখনও তার কোলে ছিল, তার চোখ বন্ধ ছিল এবং মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন যা তিনি 5 বছর ধরে সহ্য করছিলেন। কিন্তু অদিতির জন্য এটা শান্তি ছিল না, এটা একটা ঝড়ের শুরু ছিল। তার চোখ থেকে জল অবিরাম বয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে এখন একটা আলাদা কঠোরতা চলে এসেছিল। তিনি ধীরে ধীরে আদিত্যের মাথা মাটিতে রেখে উঠে দাঁড়ালেন। তার মুঠো শক্ত হয়েছিল। তার চোখে এখন শুধু একটাই নাম ছিল, আরবাজ মালিক। ঠিক কখন তার নজর মাটিতে পড়ে থাকা সেই ইয়ারপিসের ওপর গেল, যেটা আদিত্যের কান থেকে পড়ে গিয়েছিল। তিনি সেটা তুলেই নিজের হাতে শক্ত করে ধরে নিলেন। এটাই সেই সূত্র ছিল যা তাকে সোজা সেই লোকটার কাছে নিয়ে যেতে পারত, যিনি তার জীবন উজাড় করে দিয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ টেকনিক্যাল টিমকে ডেকে বললেন, এই সিগন্যালটা ট্রেস করো, যেখানেই হোক আমাকে লোকেশন চাই। কয়েক মিনিটের মধ্যেই উত্তর এলো, ম্যাডাম, সিগন্যাল একটা প্রাইভেট আইল্যান্ড থেকে আসছে, যেটা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। অদিতি এক মুহূর্ত নষ্ট না করে আদেশ দিলেন, পুরো টিম প্রস্তুত করো, আজ এই খেলা শেষ হবে। হেলিকপ্টার আকাশে উড়ে গিয়েছিল। নিচে শহরের আলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল এবং অদিতির চোখে শুধু একটাই ছবি ছিল, আদিত্যের শেষ হাসি। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার সাহস আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে হেলিকপ্টার সেই আইল্যান্ডের ওপর ছিল। নিচে একটা বিশাল কালো কম্পাউন্ড ছিল, যেটা চারদিক থেকে সিকিউরিটি দিয়ে ঘেরা ছিল। এটাই ছায়াচক্রের আসল ঠিকানা ছিল। অদিতি দেরি না করে অপারেশন শুরু করলেন। গুলির আওয়াজ আবার গুঞ্জন তুলতে শুরু করল। চারদিকে বিস্ফোরণ হতে শুরু করল। পুলিশ এবং সেই অপরাধীদের মাঝে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। কিন্তু অদিতি কাউকে দেখছিলেন না। তিনি শুধু একজন লোককে খুঁজছিলেন, আরবাজ মালিক। তিনি ভেতরে ঢুকে প্রতিটি ঘর পার করে চলে গেলেন। তার পথে যে কেউ এসেছিল তিনি থামলেন না। অবশেষে তিনি সেই বড় হল পর্যন্ত পৌঁছালেন, যেখানে মাঝখানে একটা চেয়ারে বসে সেই লোকটা তার জন্য অপেক্ষা করছিলেন। সেই কালা কোট, সেই আংটি, সেই হাসি। আরবাজ মালিক তিনি তালি বাজাতে বাজাতে বললেন, ব্রাভো অদিতি, আমি জানতাম তুমি এখান পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু আফসোস, তুমি দেরিতে এসেছ। তোমার স্বামী এখন এই দুনিয়ায় নেই। অদিতির চোখে রাগ জ্বলে উঠল। তিনি গান তার দিকে তাক করে দিয়ে বললেন, খেলা শেষ হয়ে গিয়েছে আরবাজ, এবার তোমার শেষ। আরবাজ হেসে বললেন, শেষ? এটা তো শুধু শুরু অদিতি। তুমি একজন মানুষকে মারতে পারো, কিন্তু এই চিন্তাকে নয়, এই নেটওয়ার্ককে নয়। আমরা সব জায়গায় আছি, প্রতিটি সিস্টেমে আছি, প্রতিটি ক্ষমতায় আছি। এটা শুনতেই অদিতি রেগে ট্রিগার চেপে দিলেন, কিন্তু আরবাজ দ্রুত বেঁচে গিয়ে পেছনে সরে একটা বোতাম চেপে দিলেন। পুরো কম্পাউন্ডে অ্যালার্ম বাজতে শুরু করল। তিনি বললেন, যদি আমি মরি তাহলে এই পুরো আইল্যান্ড উড়ে যাবে এবং তুমিও এখানেই শেষ হয়ে যাবে। অদিতি কয়েক মুহূর্ত থেমে গেলেন, কিন্তু তারপর তিনি গান আরও শক্ত করে ধরে বললেন, আমার এখন নিজের জীবনের পরোয়া নেই। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমি তোমাকে জীবিত ছাড়ব না। দুজনের মাঝে গুলিবর্ষণ শুরু হয়ে গেল। চারদিকে গুলির আওয়াজ গুঞ্জন তুলতে শুরু করল। একটা গুলি অদিতির কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। তিনি এগিয়ে গিয়ে আরবাজকে মাটিতে ফেলে দিলেন এবং তার গলায় গান তাক করে দিলেন। আরবাজ হাসছিলেন। তিনি বললেন, মেরে দাও আমাকে, কিন্তু মনে রেখো, আমার পরেও হাজার হাজার ছায়া জীবিত থাকবে। অদিতির চোখে জল এসে গেল, কিন্তু তিনি বললেন, হতে পারে, কিন্তু আজ একটা ছায়া কম হবে। এবং তিনি ট্রিগার চেপে দিলেন। গুলি সোজা আরবাজের বুকে লাগল। তার হাসি সেখানেই থেমে গেল। তার শরীর ঢিলে হয়ে গেল। ঠিক তখন পুরো কম্পাউন্ডে ব্লাস্টের কাউন্টডাউন শুরু হয়ে গেল। 30 সেকেন্ড। অভয় ভেতরে এসে চিৎকার করে বললেন, ম্যাডাম, আমাদের এখান থেকে বেরোতে হবে। অদিতি একবার শেষবার আরবাজের দিকে তাকালেন এবং তারপর দৌড়ালেন। দুজন কোনো মতে বাইরে পৌঁছলেন এবং শেষ সেকেন্ডে হেলিকপ্টারে লাফিয়ে উঠলেন। পরের মুহূর্তেই পুরো আইল্যান্ড বিস্ফোরণের সঙ্গে উড়ে গেল। আকাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল এবং সেই আগুনে ছায়াচক্রের শেষ হয়ে গেল। কয়েকদিন পর শহর আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু অদিতির জীবন কখনো আগের মতো হতে পারত না। তিনি আদিত্যের কবরের সামনে দাঁড়িয়েছিলেন। হাওয়া ধীরে ধীরে বইছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমি প্রতিশ্রুতি পূরণ করেছি আদিত্য, আমি তাদের শেষ করে দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ। তার চোখ থেকে জল পড়ছিল,
কিন্তু তার মুখে একটা স্বস্তিও ছিল, কারণ তিনি শুধু নিজের স্বামীকে ন্যায় বিচার দেননি, বরং সেই সব মানুষকেও স্বাধীনতা দিয়েছিলেন যারা এই অন্ধকার খেলার অংশ হয়ে গিয়েছিল। তখন অভয় তার কাছে এসে বললেন, ম্যাডাম, আপনাকে একটা নতুন কেস দেওয়া হয়েছে। অদিতি জল মুছে তার দিকে তাকালেন। তিনি ধীরে ধীরে বললেন, এখন থামা যাবে না, কারণ এটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। এবং তিনি সেখান থেকে দ্রুত একটা নতুন লড়াইয়ের জন্য, একটা নতুন সত্যের জন্য